আচ্ছা, গতদিন আমরা পড়েছিলাম বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগ। আজকে পড়ব বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগ। তো বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগ পড়ার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে মূল নীতি, আর একটা হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার। আমাদের যে দ্বিতীয় ভাগ আছে, এই দ্বিতীয় ভাগে মূলনীতির কথা বলা আছে, কিন্তু আমাদের যে তৃতীয় ভাগ, এই তৃতীয় ভাগে বলা আছে মৌলিক অধিকারের কথা। বেসিক পার্থক্য কি? সহজে যদি আমরা বলি, এই মূলনীতির জন্য আপনারা হচ্ছে আদালতে মামলা করা যাবে না, কিন্তু আমাদের যে মৌলিক অধিকার এখানে হচ্ছে মামলা করা যাবে। কোথায় বলা আছে? 44 নম্বর আর্টিকেলে বলা আছে যে আপনারা 102 অনুযায়ী আদালতে মামলা করতে পারেন। আচ্ছা, তো এখন থেকে যদি কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়ে যায়, সরাসরি হচ্ছে রিট করে দেবেন আদালতে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো কি আমাদের মৌলিক অধিকার নাকি মূলনীতি? আচ্ছা, এগুলো হচ্ছে আমরা সামনে পড়ব। তো এখন হচ্ছে আমরা চট করে 8 থেকে 25 পর্যন্ত মূলনীতিসমূহ পড়ে ফেলি। ওকে, প্রথম আমাদের কি আছে 8-এ কি আছে? 8-এ হচ্ছে বলা আছে মূলনীতিসমূহ। তো একটা জিনিস মনে রাখবেন, আমাদের ভাগের যে নাম সেম নাম হচ্ছে আমাদের প্রথম অনুচ্ছেদেও, বা ভাগের যেমন দ্বিতীয় ভাগে আমাদের অনুচ্ছেদ কত থেকে শুরু হয়েছে? 8 থেকে শুরু হয়েছে। মনে রাখবেন, দ্বিতীয় ভাগের যে নাম, আমাদের এই দ্বিতীয় ভাগের শুরুর অনুচ্ছেদেরও একই নাম। যেমন দ্বিতীয় ভাগের নাম হচ্ছে মূলনীতিসমূহ, রাষ্ট্র পরিচালনা মূলনীতি, এবং আমাদের 8 নম্বর অনুচ্ছেদের নামও মূলনীতিসমূহ। ওকে, এরপরে কথা হচ্ছে যে 9-এ কি আছে? 9-এ হচ্ছে জাতীয়তা। তো মনে রাখবেন যে বাংলাদেশ তৈরি হয়েছে জাতীয়তাবাদের ভিত্তিতে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। তাই হচ্ছে আমরা প্রথমেই দিয়েছি জাতীয়তা। এরপরে কি? এরপরে বলা আছে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি। এখন আমি কিছু কন্ট্রোভার্সিয়াল আলাপ করব কেবল সংবিধান মনে রাখার জন্য। তো মনে রাখবেন যে স্বাধীনতার পরে 74 সালেই শেখ মুজিব কী করলো? 74 সালেই শেখ মুজিব হচ্ছে বাকশাল কায়েম করে ফেললো। এবং একই সাথে আমরা যখন দেখি যে সিরাজ শিকদার, তারপরে হচ্ছে সিরাজুল আলম খান সহ হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় যে নিউক্লিয়াস খ্যাত নেতারা, তাদের অনেকেই ছিলেন সমাজতন্ত্র ঘেঁষা। সেই জন্য মনে রাখবেন যে শেখ মুজিবও হচ্ছে দিন শেষে 74-এ হচ্ছে বাকশাল কায়েম করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পথে, বা হচ্ছে সমাজতন্ত্র ধারণার দিকে, বা হচ্ছে ধরেন একনায়কতন্ত্রের দিকেই, যেদিকেই বলেন না কেন সেদিকে যেতে চাচ্ছিল। তাই আমরা মনে রাখবো যে সমাজতন্ত্র হচ্ছে আমাদের 2 নাম্বার মূলনীতি। তো সরাসরি সমাজতন্ত্র না, কিন্তু সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি। এই যে স্বাধীনতার পরেই বাকশাল শেখ মুজিব, তাই হচ্ছে আমরা বলবো সমাজতন্ত্রী। এরপরে কি? আপনি যখন সমাজতন্ত্র কায়েম করবেন, তখন কি পশ্চিমারা বসে থাকবে? পশ্চিমারা তো বসে থাকবে না, পশ্চিমারা তো খেপবে। সেই জন্য হচ্ছে আপনারা চোখে ধুলা দেওয়ার জন্য একটা গণতন্ত্র এবং মানবাধিকারও নিয়ে আসলেন। এবং সর্বশেষ একটা ধর্মনিরপেক্ষতা নিতে হবে। ধর্মনিরপেক্ষতা কেন? কারণ ধর্মনিরপেক্ষতা হচ্ছে ইন্ডিয়ার প্রেসক্রিপশন। যাই হোক, এগুলো কথার কথা মনে রাখার জন্য। তো আপনারা ধর্মনিরপেক্ষতা কীভাবে মনে রাখবেন? যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা হচ্ছে সবাই এভাবে মনে রাখে। তো আমাদের 8 কি মূলনীতিসমূহ কীভাবে মনে রেখেছি? দ্বিতীয় ভাগের যে নাম, প্রথম অনুচ্ছেদেরও একই নাম থাকবে। এরপরে কি? বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতীয়তাবাদের ভিত্তিতে, তার মানে জাতীয়তাবাদ হচ্ছে 9-এ। এরপরে কি? শেখ মুজিব হচ্ছে স্বাধীনতার পরেই, যে স্বাধীনতার প্রশ্ন আসলো আমাদের এখানে, যে আমরা হচ্ছে স্বাধীন হয়েছি জাতীয়তার ভিত্তিতে, তারপরে স্বাধীনতার পরেই 74 সালে শেখ মুজিব হচ্ছে বাকশাল কায়েম করলেন। সেই জন্য আমাদের সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি হচ্ছে 10-এ। এরপরে কি? সমাজতন্ত্র যদি কায়েম করে ফেলি, পশ্চিমারা তো আমাদের উপর খেপে যাবে। সেই জন্য হচ্ছে আমরা তাদের চোখে ধুলা দেওয়ার জন্য গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে আসলাম। এবং সর্বশেষ কি? ইন্ডিয়া যেহেতু আমাদের পরম বন্ধু ছিল তখন, তো তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ধর্মনিরপেক্ষতাকে নিয়ে আসলাম। আর আমরা যদি এভাবে মনে রাখতে না পারি, তখন মনে রাখবো যে 12 ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এরপর হচ্ছে 13, মনে রাখবেন মালিকানার নীতি হচ্ছে 3 রকম, এই 3 থেকে 13 মালিকানার নীতি। আচ্ছা, এরপর হচ্ছে 14। তো আমরা যখন মালিকানার নীতি নিয়ে কথা বলবো, তো এই দেশটার মালিকানা কার? এই দেশের মালিকানা হচ্ছে কৃষক এবং শ্রমিক। তাই 14 হচ্ছে কৃষক এবং শ্রমিক। এরপরে দেখেন, কৃষক এবং শ্রমিককে আপনি মালিকানা দিয়ে দিলেন, কিন্তু তাদের যদি মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন, তখন কি তাদের এই মালিকানা কার্যকর থাকবে না? সেজন্য 15 হচ্ছে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। এখানে হচ্ছে আমাদের শিক্ষার কথা বলা আছে, স্বাস্থ্যের কথা বলা আছে। তার মানে এই যে আমাদের মৌলিক প্রয়োজন, বা এতদিন যেগুলোকে আমরা মৌলিক অধিকার বলে জানতাম, সেগুলো হচ্ছে আসলে রাষ্ট্র পরিচালনা মূলনীতি। এগুলো যদি আমাদের সরকার প্রোভাইড নাও করে, তাও আমরা আদালতের কাছে দ্বারস্থ হতে পারবো না। এরপর হচ্ছে 16। এখন দেখেন,
আমরা হচ্ছে মালিকানা নীতি দিলাম, কাদের দিলাম? কৃষক এবং শ্রমিকদের দিলাম। কৃষক এবং শ্রমিকরা যেন মালিকানার নীতি প্রয়োগ করতে পারে সেই জন্য তাদের মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করলাম। এখন মৌলিক প্রয়োজনে যখন ব্যবস্থা গ্রহণ করব তখন আমাদের এই মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা আসলে কি? মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা হচ্ছে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব। তো এখন আমরা রিলেট করেন, মালিকানার নীতি কয় রকম? 3 রকম। মালিকানার নীতি কার? কৃষক এবং শ্রমিকের। কৃষক এবং শ্রমিকের কি করতে হবে? মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা আপনি কীভাবে নেবেন? কৃষকের মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা হচ্ছে যখন আপনি তার গ্রাম এবং কৃষিতে বিপ্লব আনবেন। এটা হচ্ছে আমাদের 16। তো মনে রাখবেন, 16 কলা যখন পূর্ণ হবে তখন এই গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব হবে। তো এই 3টা হচ্ছে আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে তিন হচ্ছে মালিকানার নীতি, তাই 13। মালিকানার নীতি কার? মালিকানার নীতি কার? কৃষক এবং শ্রমিকের, এটা হচ্ছে 14 বা পরেরটা। এরপর হচ্ছে কৃষক এবং শ্রমিকের মালিকানার নীতি আপনি যখন প্রয়োগ করতে যান তখন কি প্রয়োজন? তখন হচ্ছে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 16 হচ্ছে 16 কলাই পূর্ণ কখন হবে? 16 আনায় পূর্ণ কখন হবে? যখন আমাদের গ্রাম এবং কৃষিতে বিপ্লব হবে, গ্রামে উন্নয়ন হবে। আচ্ছা, এরপর হচ্ছে 17 হচ্ছে যৌবন প্রাপ্তির আগ পর্যন্ত। দেখেন 18 বছর বয়সে কি হয়? আমাদের হচ্ছে কিশোর থেকে যুবকে পৌঁছায় বা শিশু থেকে হচ্ছে সব প্রাপ্তবয়স্ক আসে। এই জন্য হচ্ছে আমাদের কী করতে হবে? 18 বছর আগ পর্যন্তই 18 বছরের আগে হচ্ছে আমার অবৈতনিক শিক্ষা দিতে হবে। এরপরে হচ্ছে 18, এটা মনে রাখবেন যে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাই হচ্ছে আমাদের জনস্বাস্থ্য এবং নৈতিকতা সম্পর্কে সচেতন থাকতে হবে। ওকে, এরপর হচ্ছে 18 ক, এটা হচ্ছে একটু কষ্ট করে মনে রাখবেন যে পরিবেশ এবং জীববৈচিত্র্য। এরপরে দেখেন 19, এখানে হচ্ছে আমি একটা গল্প লিখছি। গল্পটা হচ্ছে একটু ফালতু লাগতে পারে কিন্তু মনে রাখার জন্য পারফেক্ট। তো আপনার কি হয়েছে? আপনি হচ্ছে 18 বছরে উপযুক্ত হয়েছেন। আপনি এখন হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়েছেন। এখন আপনি বিয়ে করতে চান না, আপনি আসলে প্রেম করেন। কীরকম? 18 বছর বয়সে যৌবন প্রাপ্তির পর বিয়ে করতে হবে, কিন্তু পছন্দের নারীকে তার পিতা বিসিএস ক্যাডারের সাথে বিয়ে দিবে। তো তোমার বয়স তো কম, বা এখানে হচ্ছে আপনি লিখবেন আপনার বয়স তো কম, তাই সুযোগ সীমিত। আপনি কি বিসিএস ক্যাডারের সাথে ফাইট করতে পারবেন? আপনার বয়স মাত্র 19। যদিও আপনার বয়স 18 ক্রস করছে, আপনি হচ্ছে এখন প্রাপ্তবয়স্ক, কিন্তু আপনার বয়স তো মাত্র 19। এখন কি আপনার পছন্দের রমণীকে পাওয়ার জন্য আপনি এই যে বিসিএস ক্যাডারের সাথে ফাইট করতে পারবেন না। তো এইখানে হচ্ছে আসবে রাষ্ট্র। তো রাষ্ট্র হচ্ছে আপনাকে কি করবেন? সুযোগের সমতা দিয়ে দিবে। এই যে রাষ্ট্র তোমাকে সাহায্য করবে। কেন? কারণ হচ্ছে তুমি রাষ্ট্রের একজন নাগরিক, তাই হচ্ছে তার মানে বিসিএস ক্যাডারের সাথে তুমি ফাইট করার সুযোগের সমতা পাবা। বুঝছেন? তো জিনিসটা হচ্ছে সুযোগের সমতা, এইভাবে মনে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে 20, আপনি হচ্ছে সুযোগ পেয়েছেন, তাই না? আপনার 18 বছর হলো, আপনি হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়েছেন, এখন হচ্ছে আপনি সুযোগও পেয়েছেন। আচ্ছা, এরপরে কি? সুযোগ পাওয়ার পরে কি? আসলে কিসের সুযোগ পেয়েছেন? আপনি হচ্ছে অধিকার এবং কিছু কর্তব্য পেয়েছেন। কারণ মানুষ যখন সুযোগ পায়, সুযোগ আসলে কি? সুযোগ হচ্ছে আপনি কিছু এমিনিটি পাবেন, আপনি কিছু অধিকার পাবেন, এবং এই অধিকার ফলে আপনি কিছু কর্তব্যও পাবেন। আচ্ছা, এরপর এই যে অধিকার এবং কর্তব্য পেলেন, কিসের অধিকার এবং কর্তব্য পেলেন? আপনি হচ্ছে নাগরিক এবং সরকারের চাকরিজীবী হলেন। তো এখানে আসলে বলা আছে, এইভাবে না, আপনি যে অধিকার এবং কর্তব্য পেলেন, এই অধিকার এবং কর্তব্যটা কার? নাগরিক এবং সরকারি চাকুরির। আচ্ছা, এই 21 পর্যন্ত আসার পরে আমরা আসলে প্রত্যেকটা অনুচ্ছেদ মনে রাখার জন্য কিছু সুন্দর শর্টকাট শিখছি। আসলে এখানে হচ্ছে দেখবেন যে হুট করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছি। যেমন এখানে আমরা কী ছিলাম? 19 আমি একটা গল্প বললাম যে আপনার হচ্ছে যে প্রিয়তমা বা হচ্ছে প্রিয়তম, তার হচ্ছে বিসিএস ক্যাডারের সাথে বিয়ে হয়ে যাবে, তাই হচ্ছে রাষ্ট্র আপনাকে সুযোগ সুবিধা দিল। তো এরপর হচ্ছে আপনি সুযোগ সুবিধা পাওয়ার পরে এই অধিকার এবং কর্তব্য পেলেন। তো এখন দেখেন, এই অধিকার এবং কর্তব্য থেকে আমি হচ্ছে সরাসরি চলে আসছি যে অধিকার এবং কর্তব্যটা কার? নাগরিক এবং সরকারি চাকুরিজীবীর। তো এগুলো হচ্ছে না মনে রাখার জন্য টেকনিক, আর কিচ্ছু না। আচ্ছা, এই যে 19 হচ্ছে সুযোগের সমতা, 20 হচ্ছে আমার কি অধিকার ও কর্তব্য পাবো। এই অধিকার এবং কর্তব্যটা কার? নাগরিক এবং সরকারি চাকরিজীবীর। আচ্ছা, এরপরে 22টা হচ্ছে আমাদের এমনি মনে রাখতে হবে। আমি যত জায়গায় স্টার বা লাল কালি দিয়ে এরকম দাগিয়েছি, ওই জায়গায় হচ্ছে আপনারা এমনি মনে রাখবেন যে 2 আর 2 আলাদা। এটা হচ্ছে কোনো নিয়মে পড়ে না, এমনি মনে রাখতে হবে। আজকে যে আমরা টেলিগ্রাম গ্রুপে একটা আর্টিকেল দিয়েছিলাম না, একটা লিখতে দিয়েছিলাম না যে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগের পৃথকীকরণ, এটা হচ্ছে আমাদের 22 নম্বর আর্টিকেল বলা আছে। এরপর হচ্ছে 23 হচ্ছে জাতীয় সংস্কৃতি, এটা হচ্ছে এমনি মনে থাকবে। 23-এর ক হচ্ছে উপজাতি সংজ্ঞা। তো 23-এর ক হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের যে 2 নম্বর চ্যাপ্টারটা আছে, রিটার্নের 2 নম্বর চ্যাপ্টারটা, এটা হচ্ছে আমাদের উপজাতি নিয়ে কথা বলা আছে। তো আমাদের 23-এর ক হচ্ছে বারবার আসে। এরপর হচ্ছে 24 জাতীয় স্মৃতি নিদর্শন। এখন দেখেন 24-এ কী হয়েছে? 24-এ হচ্ছে শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ভাস্কর্য, আমি এখানে মূর্তি লিখছি মনে রাখার জন্য। আসলে মূর্তি ভেঙে নতুন মিনার তৈরি করা হয়েছে। কার নতুন মিনার করা হচ্ছে? যে 24-এ যে আন্দোলন হলো, এই আন্দোলনের জন্য প্রত্যেকটা
জেলায় জেলায় বা উপজেলায় উপজেলায় জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করছিল। তো আপনারা এইভাবে মনে রাখবেন যে 24 সালে শেখ মুজিবের মূর্তি ভেঙে নতুন মূর্তি তৈরি করা হয়েছিল। তো এটার জন্য জাতীয় স্মৃতি নিদর্শন এইভাবে মনে রাখবেন। আর 25 হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আপনারা যখন ফরেনের FRIGN ফরেনের কী দিবেন ভাইবা দিবেন, তখন হচ্ছে এই যে আর্টিকেলটা এটা পুরোটা মুখস্থ করতে হয়, এটা একটা বড় আর্টিকেল। আচ্ছা যাই হোক, তো এই যে আমি ঘটনা বললাম না, এই ঘটনা দিয়ে হচ্ছে আপনারা দ্বিতীয় ভাগ পুরোটা মনে রাখবেন। ঠিক আছে, ওকে।